ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকদিন ভারতকে শুল্কের হুমকি দিচ্ছেন। আসল গল্পটা কি? আমেরিকা কি ভারতের ক্ষমতার ভরকেন্দ্রে হাত রাখতে চাইছে? বৃহত্তর ক্ষমতা দখলে আমেরিকা কি ভারতকে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো পাপেট কান্ট্রি বানাতে চাইছে? ভারতের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর গোপন ষড়যন্ত্রটা আসলে কি? ইউএসএসআর মডেলে ভারতকে ভাঙতে সিআইএ মরিয়া কেন? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। আপনাদের সকলকে স্বাগত জয় হিন্দের নতুন এপিসোডে। একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে আজকে শুরু করি। তথ্যটা হলো 2020 সালের 8ই ডিসেম্বর দমনজিৎ সিং নামে এক ব্যক্তির টুইটার হ্যান্ডেল, সে সময় এক্স হ্যান্ডেলের পরিবর্তে টুইটার হ্যান্ডেল ছিল, সেখান থেকে একটি লেখা আসে যে আমার মনে হয় মোহাম্মদ আলী জিন্নাহ সঠিক ছিলেন, আমি দুঃখিত পাকিস্তান। মোহাম্মদ আলী জিন্নাহ অর্থাৎ পাকিস্তানের জনক। এরপরই এই টুইটটি ভাইরাল হয় এবং এটা ট্রেন্ডিং হয় যে জিন্নাহ ওয়াজ রাইট। প্রশ্ন উঠতে শুরু করে যে এত ভাইরাল টুইট হলো এবং মানুষের মধ্যে, ভারতের মানুষের মধ্যে বা ভারতীয়দের মধ্যে ব্যাপকভাবে চাঞ্চল্য তৈরি হলো। দমনজিৎ সিং কে? তিনি কেন লিখলেন? কি প্রেক্ষাপট ছিল যে এই লেখা তিনি লিখতে বাধ্য হলেন? এই প্রসঙ্গে আমরা পরে আসছি। তার আগে যেটা প্রয়োজন বলা যে কোনো দেশ স্বাধীন দেশ, সার্বিকভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সেখানকার সরকার, রাষ্ট্র পরিচালন ব্যবস্থা, এবং সেই দেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে যে তাদের আর্থিক নীতি কী হবে, তাদের বিদেশ নীতি কী হবে, তারা কীভাবে কোন পথে চলবেন। কিন্তু এটা করলেই তো পৃথিবীর স্বঘোষিত অভিভাবক ওভাল অফিস অর্থাৎ ইউএস প্রেসিডেন্টের যে অফিস, সেটি ভীষণভাবে নাপছন্দ, তাদের অপছন্দের তালিকায় প্রবেশ করতে হবে এবং ওভাল অফিসে সেই দেশটির সম্পর্কে মেঘ জমতে শুরু করবে ধীরে ধীরে। আপনারা দেখছেন না যে প্রত্যেক দিন ডোনাল্ড ট্রাম্প তিনি কখনো বলছেন ভারতের বিরুদ্ধে ট্যারিফ রেট হবে 25%, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ট্রাম্পের হাতের সেই লুকোনো তাস। সেই তাসটা কি? সেই তাসটা হলো, অনেকে বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, তাসটা হলো যে ভারতের ক্ষমতার ভরকেন্দ্রে কি আমেরিকা হাত রাখতে চাইছে। কারণ ব্যাপারটা খুব পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। আমরা ভারতীয়, আমাদের ভারতবর্ষের আশেপাশের দেশগুলোকে একবার চোখ বুলিয়ে নিই। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা, এই চারটি দেশের ক্ষেত্রে আমরা যে প্রথম নামগুলো বলি, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এই তিনটি দেশে কার্যত আমেরিকার পাপেট হয়ে গেছে বলে অনেকে মনে করছেন। আমেরিকা যদি বলে সূর্য আজকে উঠবে না, তো সূর্য আজকে উঠবে না, ঠিক এভাবেই। এবং নেপালও পার্টলি আমেরিকা বা আমেরিকার কথা মতোই চলে, অনেকে এটা মনে করে বা সেখান থেকে ঘুরপথে পরিচালনা করা হয়। আমেরিকা একটা বিষয় খুব ভালো করে বুঝে গেছে, সেটা বুঝে নিত যে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে যদি ভারতকে কবজায় না আনা যায়, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া বা এই টোটাল যে রিজিয়নটায় যে বিপুল পরিমাণ যে খনিজ সম্পদ, সাগর, মহাসাগর, এর ক্ষমতা করায়ত্ত আমেরিকা কখনোই করতে পারবে না। তাই এই ক্ষমতার বৃত্তকে পরিপূর্ণ করতে হলে ভারতকে নিজের পকেটে পড়তে হবে, নিজের ইয়েসম্যান পাপেট কান্ট্রি বানাতে হবে। সেই কারণে সাম্প্রতিক সময় একটা গোপন মিটিং হয়, যে মিটিংয়ের তথ্য, যে কনফিডেন্সিয়াল বৈঠকের তথ্য আমাদের গোয়েন্দারা যেমন জানতে পারছেন, তেমনিভাবে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর গোয়েন্দারাও ইতিমধ্যে সেই আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর বৈঠকের কথা জানতে পেরেছে। সারা বিশ্বে এদের সম্পর্কে বলা হয়, কুখ্যাতি এবং সুখ্যাতি দুই আছে এই সংস্থা সম্পর্কে। অনেকেই জানেন সারা বিশ্বে এই সংস্থা এখনো পর্যন্ত 60টির বেশি দেশের নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে নিজেদের সরকারকে বসিয়েছে। সাম্প্রতিক উদাহরণ বাংলাদেশ, এবং বাংলাদেশের ক্ষেত্রে যে ছবি আমরা দেখেছি, বাংলাদেশের সেখানে মোহাম্মদ ইউনুসকে আমেরিকার যে গোয়েন্দা সংস্থা বা তাদের ইউএস এজেন্সি সিআইএ বসিয়েছে, অন্তর্বর্তী সরকার গঠন করে দিয়েছে, এবং বাংলাদেশে যা বলবে এই মুহূর্তে সিআইএ তাই হবে। এরকম একটা গোপন মিটিংয়ের কথা আমরা গোয়েন্দারা জানতে পারছেন। গোয়েন্দারা বুঝতে পারছেন যে একটা বড় ব্লুপ্রিন্ট আমাদের বিরুদ্ধে রচনা করা হয়েছে। তথ্যটা কি? তথ্যটা হলো যে গোপন বা কনফিডেন্সিয়াল মিটিং হয়েছে, সেখানে সিআইএর গোয়েন্দারা উপস্থিত ছিলেন এবং অন্য একটি দেশের গোয়েন্দারা উপস্থিত ছিলেন। সেই মিটিংয়ে স্থির হয়েছে যে একটা পুরনো মডেল, তাকে সামনে রেখেই এবার ভারতের সম্পর্কে কিছু ব্লুপ্রিন্ট তারা তৈরি করেছেন। অর্থাৎ যে পদ্ধতিতে ইউনিয়ন অফ সোভিয়েত রিপাবলিক সোশ্যালিস্টকে ভেঙে দিয়েছিল সিআইএ, ঠিক একই ফর্মুলা ভারতের ক্ষেত্রেও অনুসরণ করা হতে পারে, সেই সম্ভাবনায় তীব্র বা ইতিমধ্যে শুরু হয়েছে। গোয়েন্দারা এমনটাই মনে করছেন, কারণ 1979 সালে সেই পুরনো অপারেশন, যার পোশাকি নাম অপারেশন সাইক্লোন,
এই অপারেশন সাইক্লোন হলো সিআইএ এর হিস্ট্রি যেটা আছে, ইতিহাস আছে, তার সব থেকে ব্যয়বহুল অপারেশন। এবং 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত 10 বছর ধরে সোভিয়েতকে ভাঙার গোপন চক্রান্তে লিপ্ত ছিল আমেরিকার এই গুপ্তচর সংস্থা সিআইএ। এবং ঠিক সেভাবেই ভারতের ক্ষেত্রেও তারা এই মুহূর্তে অগ্রণী হয়েছে, এগিয়েছে বলে আমাদের গোয়েন্দারা জানতে পারছেন। সেই রিপোর্ট আসছে 2008 সালে আমাদের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংয়ের যে গোপন বৈঠক, সেখানে প্রথমেই এই তথ্য উত্থাপিত হয়। এবং তারপরে 2015 সালে আবারও যে রয়ের যে একদম কনফিডেন্সিয়াল মিটিং, সেই মিটিংয়ে এই তথ্য সামনে আসে যে ইউএসএসআর মডেলকে সামনে রেখেই ভারতকে ভাঙার যে গোপন পরিকল্পনা, সেটা আমেরিকা শুরু করেছে। এবং এক্ষেত্রে যে খুব বর্ষিয়ান এবং খুব এক্সপার্ট এবং ভেটারান একজন রয়ের আধিকারিক, যিনি আদতে কেরালিয়ান, তিনি এই তথ্যটা একেবারে তার রিসার্চ ওয়ার্ককে রয়ের যে আধিকারিক তাদের সামনে রেখেছিলেন। এবং সেটাই বিভিন্নভাবে এখন গোয়েন্দারা মনে করছেন যে সেই রিপোর্টটি একদমই সঠিক ছিল। এছাড়াও চীনা গোয়েন্দাদের যে কনফিডেন্সিয়াল রিপোর্ট, যে তথ্য আমরা জানতে পারছি, সেই রিপোর্টের অভ্যন্তরে একটি কলামে বলা হয়েছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা ঠিক ইউএসএসআর মডেলকে সামনে রেখেই ভারতকে ভাঙার চেষ্টা করছে। সেটা পূর্বাঞ্চল থেকে হতে পারে, সেটা অন্য কোনো পার্ট থেকে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। সেই পরিকল্পনা ইতিমধ্যে সিআইএ করে ফেলেছে। যে অপারেশন সাইক্লোন, এটা সিআইএর ইতিহাস সব থেকে ব্যয়বহুল অপারেশন। এটার খরচ হয়েছিল সেই সময় $650 মিলিয়ন খরচ করেছিল শুধুমাত্র সোভিয়েত রাশিয়াকে ভাঙতে। এবং এক্ষেত্রে যে তথ্য আমরা জানতে পারছি বিভিন্ন সময়, যে সিআইএ তো নিজে সব জায়গায় এসে কাজ করবে না, তারা একটা পাপেট গোয়েন্দা এজেন্সিকে সামনে রেখে অর্থ দেবে, অস্ত্র দেবে, সব কিছু দিয়ে তাদেরকে মোটিভেট করবে। এক্ষেত্রে সিআইএর যোগ্য ছাত্র হলো পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। 1979 সালে যখন আফগানিস্তানের ক্ষতকে ধীরে ধীরে বাড়ানো হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে, তখনই পারভেজ মুশারফ সেই সময় পাকিস্তানের দায়িত্বে ছিলেন, সেনার দায়িত্বে ছিলেন। পারভেজ মুশারফের মাধ্যমে সিআইএ এই আইএসআইকে হাত করে এবং আইএসআইকে তারা আফগানিস্তানের মাটিতে নিয়ে এসে প্রশিক্ষিত করে যে কিভাবে এই ধরনের যে প্রক্সি ওয়ার লড়াই করতে হয় বা প্রক্সি ওয়ারে ইনভলভ হতে হয়। 1979 সালে প্রথম এই মৌলবাদী সংগঠন মুজাহিদিন গোষ্ঠী তৈরি করে আইএসআই, ফান্ডিং করে সিআইএ, বিপুল পরিমাণ অস্ত্র এবং অর্থ দেয় আইএসআইকে, যেটা দিয়ে আইএসআই মুজাহিদিনদের রেডি করে এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই করানো হয়। ভেঙে যায় রাশিয়া, সফল হয় সিআইএ। অপারেশন সাইক্লোন সফল হয়েছিল। এবং তারপর রাশিয়া ভেঙে যাওয়ার পর সারা বিশ্ব জুড়ে এবং এই সিআইএ এবং আইএসআই এদের ল্যাব থেকে একাধিক জঙ্গি সংগঠন তৈরি হয়, জেহাদি সংগঠন জন্ম নেয়। পরবর্তী সময়ে সেন্ট্রাল এশিয়া জুড়ে বা পশ্চিম এশিয়াতে, যেগুলো কোনোটার নাম আইএসআইএস বা বিভিন্ন নামে ছড়িয়ে পড়ে, যেগুলো আজও পৃথিবী জুড়ে রক্তক্ষরণ করে চলেছে। এগুলো সবগুলোই আলটিমেট ল্যাব হলো সিআইএ এবং আইএসআই ল্যাব। এবং আইএসআই সেই সময় থেকেই সিআইএর যোগ্য স্টুডেন্ট হিসেবে বিবেচিত। এবার যে প্রশ্নটা আসছে যে সিআইএ ভারতবর্ষকে কিভাবে ভাঙতে চাইছে, কারণ ভারতকে না ভাঙতে পারলে, কারণ বাংলাদেশ পাপেট রাষ্ট্র, পাকিস্তান পাপেট রাষ্ট্র, এই অংশে ক্ষমতা দখল করতে হলে ভারতীয় সমাজকে ভাঙতে হবে, প্রত্যেকের মনে রাষ্ট্রবিরোধী ধারণা তৈরি করতে হবে। যেভাবে সরকার বিরোধী এবং রাষ্ট্রবিরোধী মনোভাব তৈরি করতে পারলেই ভারতকে টুকরো টুকরো করা যায়। সেই পরিকল্পনায় আইএসআইকে বিভিন্নভাবে তারা ইনভলভ করিয়েছে। এবার আসি সেই প্রথম প্রসঙ্গটা। তখন কৃষক আন্দোলন চলছে আমাদের দেশে 2020 থেকে 21 সাল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং 2020 সালের 8ই ডিসেম্বর দামনজিৎ সিং তিনি লিখলেন তার টুইটার হ্যান্ডেল থেকে যে আমার মনে হয় মোহাম্মদ আলী জিন্না সঠিক ছিলেন এবং আমি দুঃখিত পাকিস্তান, এবং ট্রেন্ডিং করা শুরু করলো যে জিন্না ওয়াজ কারেক্ট। তারপর আমাদের গোয়েন্দারা তদন্তে নামেন। তারা দেখেন যে দামনজিৎ সিং নামে কোনো ব্যক্তির অস্তিত্বই আসলে নেই। এটা পুরোপুরি একটা ফেক অ্যাকাউন্ট, যেটা সেই সময় রাওয়ালপিন্ডির আইএসআই ঘাঁটি থেকে তৈরি করা হয়েছিল একটা ফেক অ্যাকাউন্ট, ভয়েস অফ ইউথ পাকিস্তান। এই ভয়েস অফ ইউথ পাকিস্তান দামনজিৎ সিং নামে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে এই টুইটটাকে ভাইরাল করে এবং ট্রেন্ড করে দেয়। মনে হয়েছিল যে ভারতবর্ষে শিখদের ভীষণভাবে যন্ত্রণার মধ্যে থাকতে হচ্ছে। পুরো ব্যাপারটা ফেক ছিল বলে গোয়েন্দারা পরবর্তী সময় রিপোর্ট পেশ করে এবং পুরো মস্তিষ্ক ছিল সিআইএর এবং তাদের পাপেট হিসাবে সেটা আইএসআই তৈরি করছিল এই সমাজে বিভাজন আনতে। আপনাদের আমরা এই এপিসোডে যেটা বোঝানোর চেষ্টা করছি বা যে তথ্য আপনাদের সামনে চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসবো, যে এখন যেমন কনভেনশনাল ওয়্যার হয় ফাইটার জেট থেকে বা বিভিন্ন বোম ড্রপ করে মিসাইল দিয়ে, সেটা আমরা দেখছি।
তার পাশাপাশি আরও একটা যুদ্ধ করতে হয়, তা না হলে সিআইএর মতো একটি কুখ্যাত সংস্থা, গোয়েন্দা সংস্থার পক্ষে এতগুলো দেশকে ভেঙে দেওয়া সম্ভব হতো না, দেশের সরকার পরিবর্তন সম্ভব হতো না। ফলে তার কোনো নির্বাচিত, তার মনের মতো কোনো সরকারকে বসিয়ে সেই দেশটাকে করায়ত্ত করতে হবে। এই কাজটা সিআইএ দীর্ঘ বছর ধরে করে এখন বেশ এক্সপার্ট। তাই ভারতবর্ষের ক্ষেত্রেও সেই একই প্রসেস শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরে। পাকিস্তানকে বা পাকিস্তানের আইএসআই সংস্থাকে, পাকিস্তান যেমন এদেশে জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে, সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে, তেমনি এই পার্শ্ববর্তী কুচুটে দেশটিকে দিয়ে আমাদের বিরুদ্ধে 5th জেনারেশন বা 5G ওয়্যার শুরু করিয়েছে সিআইএ সম্প্রতি, গোয়েন্দা রিপোর্ট তাই বলছে। এবং এই 5G ওয়্যার বা 5th জেনারেশন ওয়্যারে এখানে কোনো ফাইটার জেট তো ব্যবহার হবে না, কিন্তু সোশ্যাল সাইটকে ব্যবহার করে বা আপনার হাতের ফোনটাকে ব্যবহার করে আপনাকে এমনভাবে দেখানো হবে, এমনভাবে বোঝানো হবে যে আপনি বিশ্বাস করতে শুরু করবেন, বা বিশ্বাস করুন এটা প্রত্যেকে বিশ্বাস অনেক সময় করে ফেলেছে যে এটাই ঠিক, এবং এমনভাবেই বিভিন্ন ধরনের পোস্ট আপনার কাছে পাঠানো হবে যে আপনি বিশ্বাস করবেন যে হ্যাঁ এটাই ঠিক। কিন্তু এই 5th জেনারেশনের ওয়্যারটা কীভাবে হচ্ছে, কিভাবে আমাদের বিরুদ্ধে পাকিস্তান আইএসআইকে সিআইএ ব্যবহার করছে, একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে। সাম্প্রতিক সময় গোয়েন্দা রিপোর্ট বলছে যে লাহোরকে কেন্দ্র করে একটা সেন্ট্রাল কমান্ড অফিস তারা তৈরি করেছে। সেই অফিসে হাজার হাজার যুবক যুবতী পাকিস্তানের নিয়োগ করা হয়েছে, এবং সেখানে জয়েন্ট ইন্টেলিজেন্স এক্স নামে একটা ডিভিশন আইএসআইয়ের নজরদারিতে তৈরি করা হয়েছে। এই JIX এই সেগমেন্টটা বা এই ডিভিশনটা তৈরি করা হয়েছে। ভারতবর্ষের বিশাল দেশ, তার বিভিন্ন অংশে অনেক সময় বিক্ষিপ্ত ঘটনা ঘটে বা ছোট ঘটনা ঘটে, সেগুলোকে খুব সন্তর্পণে, খুব বুদ্ধিমত্তার সঙ্গে তুলে আনা হবে। তারপর সেগুলোকে রং চড়িয়ে, সেগুলোকে পোস্ট হিসেবে তৈরি করে বিভিন্নভাবে সেগুলোকে সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়া হবে। আমার আপনার ফোনে যে কোনো ভারতবর্ষের সায়েন্টিস্ট হোক, ব্যবসায়ী হোক, বিভিন্ন চাকরিজীবী হোক, বিভিন্ন স্তরের মানুষের মুঠো ফোনে সেগুলোকে ছড়িয়ে দেওয়া হবে, এবং সেটাকে হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং করা হবে, হাতে 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 ঘুরবে, এবং আমি আপনি সেটা বিশ্বাস করতেও শুরু করব। এবং আমেরিকার বিভিন্ন যে মিডিয়াগুলো আছে তাদেরকে দিয়ে সেটা প্রচারও করানো হবে, যাতে ভারতীয়রা বিশ্বাস করে যে হ্যাঁ ওই প্রান্তে এই ঘটনাটা ঘটেছে এবং রাষ্ট্র এই কাজটি ঠিক করেনি। এবং এভাবেই এই হাইব্রিড অপারেশনগুলো করানোর জন্য একটা বিস্তারিত প্ল্যানিং ইতিমধ্যে সিআইএ করেছে। সাম্প্রতিক সময় আপনারা দেখবেন, যেমন দমনজিৎ সিংয়ের বিষয়টি বললাম, অপারেশন সিঁদুরে বলা হয়েছিল যে আমাদের রাফায়েলকে শাটডাউন করা হয়েছে, এবং বিভিন্ন সময় আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম যে হয়তো আমাদের রাফায়েলকে শাটডাউন করা হয়েছে, ওরা হয়তো ফেলে দিয়েছে। কিন্তু আলটিমেটলি যখন আমরা ফ্রান্স থেকে এবং রাফায়েলসের নির্মাতা সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশন বলল যে পাকিস্তানের দাবি সম্পূর্ণ ভুয়ো, মিথ্যে, ওটা রাফায়েল না, রাফায়েলের একটা তেলের ট্যাঙ্ক জাস্ট ড্রপ করেছিল, সে তথ্য আসা পরিষ্কার হলো যে এর পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং আইএসআইয়ের যৌথ ল্যাব, যৌথ মস্তিষ্ক কাজ করছে ভারতীয়দের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করার জন্য, একটা অন্য ধরনের পরিবেশ করে স্প্লিট করার জন্য এই পরিকল্পনা প্রত্যেক দিন চালাচ্ছে সিআইএ নেতৃত্বে রাওয়ালপিন্ডির ওই ঘাঁটিতে আর কি হচ্ছে, যে নতুন কমান্ড সেন্টারটি বানিয়েছে তারা, সেই সেন্টার থেকে তারা আরও কতগুলো ডিভিশন বানিয়েছে ভারতবর্ষের প্রত্যেকটি অংশ থেকে বোঝার জন্য। তেমনি একটু হলো SCO, অর্থাৎ SCO হলো সোশ্যাল কমিউনিকেশন অর্গানাইজেশন। এর কাজ হলো, ভারতবর্ষ তো বহু ভাষাভাষীর দেশ, বহু স্তরের দেশ। ধরুন ব্রাহ্মণকে দলিতের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হবে, দলিতকে অপরের কারোর বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হবে, ছোট্ট ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে। SCOর কাজই সকাল থেকে এটা 24/7 সারাদিন সারা রাত ধরে এই কাজগুলো হচ্ছে। ভারতবর্ষে কোনো বিক্ষিপ্ত ছোট ঘটনা ঘটলেই এই SCOর যে হাজার হাজার পাক যুবক যুবতী ট্রেন্ড, সিআইএর দ্বারা ট্রেন্ড রয়েছে, এদের কাজই হলো সেই বিষয়টাকে ধরে নিয়ে এসে সেটাকে হ্যাশট্যাগ করে ট্রেন্ড করে দেওয়া, সারা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া, যাতে আপনিও বিশ্বাস করেন যে হ্যাঁ ইউরোপের এই কান্ট্রি বা ইউরোপের দেশটি যখন এই খবরটি প্রকাশ করেছে তার মানে ঘটনাটি সত্যি। কিন্তু আদতে তা নয়। রাওয়ালপিন্ডির ওই গোপন ঘাঁটিতে বসে এই পাকিস্তানের তরুণ তরুণীদের সবার ক্ষেত্রে একটি করে, যারা এই সিআইএ এবং আইএসআইয়ের এই গোপন মিশনে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের প্রত্যেকের জন্য একটা শক পাপেট অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে, এবং এদের প্রত্যেকের পরিচয়কে গোপন করে পরিবর্তে এদের পরিচয়ের ক্ষেত্রে হয় ইহুদি অথবা ইউরোপিয়ান অথবা ইন্ডিয়ান বা ভারতীয় পরিচয় দিয়ে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনাকে ইনস্টাগ্রামে বা আপনার এক্স হ্যান্ডেলে অথবা আপনার অন্য সোশ্যাল সাইটে বহু ইউরোপিয়ান বা আমেরিকান বা বহু ইসরায়েলের লোকজন আপনাকে ফলো করবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই না গোয়েন্দারা বলছেন যে সিআইএ
এটা শক পাপেট অ্যাকাউন্টস তৈরি করে দিচ্ছে পাকিস্তানের তরুণ তরুণীদের। তারাই ভুয়ো অ্যাকাউন্ট সামনে রেখে আপনাকে ফলো করছে, আপনার বিভিন্ন কমেন্টে মন্তব্য করছে এবং আপনি বুঝতে পারবেন না আপনার অজান্তে কখন এই ভুয়ো সিআইএর এজেন্টরা আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে। শুধু তাই নয়, ভারতবর্ষে যারা একটু পপুলার বিভিন্ন সোশ্যাল সাইটে যারা ট্রেন্ডিং হচ্ছে, এদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে ফলো রাখছে রাওয়ালপিন্ডির অফিসে বসে এই ধরনের সিআইএর এজেন্টরা, আইএসআই এজেন্টরা। প্রত্যেক মুহূর্তে আপনি ফিফথ জেনারেশন ওয়্যারের একটা ভিকটিম হয়ে যাচ্ছেন। ফিফথ জেনারেশনের যে ওয়্যার, যা পাকিস্তান আইএসআই সিআইয়ের মাধ্যমে আমাদের বিরুদ্ধে শুরু করেছে, তার হাতের পুতুল হচ্ছে কি আমরা? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছেই। আমাদের দেশের তরফ বেশ কিছু কার্যকরী পদক্ষেপ আমরা নিয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের গোয়েন্দা সংস্থা এরকম ফেক অ্যাকাউন্টস পাওয়া থেকে সেটা অরিজিনেট হয়েছে, কীভাবে সার্কুলেট হচ্ছে, এগুলোকে আমরা ট্র্যাক করতে পেরেছি। আমাদের গোয়েন্দারা ভীষণ সক্রিয়, বেশ কিছু এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। কোন কোন মডিউল থেকে এগুলো করা হচ্ছে সে বিষয়ে গোয়েন্দারা সক্রিয় রয়েছেন। কিন্তু এই যুদ্ধটা শুধুমাত্র গোয়েন্দাদের নয়, এই যুদ্ধটা শুধুমাত্র সেনার নয়, এই যুদ্ধটা সবার। কারণ এই ফিফথ জেনারেশনের ওয়্যার, যেটা কনভেনশনাল ওয়্যারের পাশাপাশি আমাদের বিরুদ্ধে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্সি বা ইউএস এজেন্সি সিআইএ, তার প্রথম এবং প্রধান লক্ষ্যই হলো এই দেশের সমস্ত স্তরের মানুষ, তাদের মনকে বিভিন্ন সোশ্যাল পোস্টের মাধ্যমে, বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল পোস্টের মাধ্যমে বিষিয়ে তোলা হয়। এমনভাবে বেশানো হয় যে আপনার মনে হবে আপনার পাশের পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা ভীষণ খারাপ, আপনার মনে হবে যে আপনার পাশের অন্য ধর্মের ব্যক্তিটি ভীষণ খারাপ। এই মনে করানোর দায়িত্ব 24/7 সিআইএর মদতে আইএসআই গোয়েন্দারা, আইএসআইয়ের এজেন্টরা প্রত্যেক মুহূর্তে আপনার এবং আমার উপর নজর রেখে চলেছে এবং অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে। ফলে সতর্ক প্রত্যেককে হতে হবে। ইতিমধ্যেই সিআইএর এজেন্ট যারা সক্রিয় ছিল ভারতের আশেপাশে, তাদেরকেও ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। আমরা অনেকগুলো টেকনিক্যাল কারণে এই এপিসোডে তাদের সম্পর্কে বিস্তারিত থেকে বেশি বলবো না। তবে দেশের মধ্যে এই ফিফথ জেনারেশনের ওয়্যারকে রুখতে হলে আমাকে, আপনাকে প্রত্যেকে সতর্ক হতে হবে। প্রত্যেক মুহূর্তে আমাদের হাতের মুঠোফোনে যে বার্তা আসছে, সেই বার্তা আদৌ কি সঠিক নাকি সেটা ফেক, সে সম্পর্কে একবার হলেও ভাবতে হবে এবং প্রত্যেক মুহূর্তে আমাদের পদক্ষেপ নিয়ে অতি সতর্ক থাকতে হবে। আজকে এই পর্যন্তই। ফিরছি পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।